বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, রাজনীতিকও তিনি। আমার ডানের রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা জানেন যে গতকাল জামায়াত ইসলামীর একটা কর্মসূচি ছিল সমাবেশ, এবং সেখান থেকে তারা বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হবে না। 26-এ তো নয়, হয়তো 29-এ গিয়ে নির্বাচন দেখতে হবে, এবং তারা একটা দৃঢ় অবস্থান ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে তারা খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা করবেন। আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে তাদের এই অবস্থান আসলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলছে কিনা। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আজকে সহ-আলোচক কাফি এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন জিলুর ভাই, আপনি যেভাবে ভয়েস রেজ করেছেন যে দেয়ার ইজ নো ইলেকশন, ইউ সেইড আই ফাইন্ড নো ইলেকশন। আমার অনেক বন্ধু বান্ধব সুপ্রিম কোর্টের বারান্দায় যখন হাঁটি তখন জানে যে আপনার সাথে এই প্রোগ্রাম করি, অনেকেই কোশ্চেন করে যে তার বেসিসটা কি। আমি বলি দেয়ার মাস্ট বি সাবস্টান্স, তার কাছে অনেক তথ্য আসে এবং সেই ভিত্তিতে 5ই আগস্ট 2024-এর পরে আজকে অ্যাজ অন টুডে এই 11 তারিখে যখন আপনার সাথে কথা বলছি, 11ই নভেম্বর, ঘটনা অনেকখানি বদলে গেছে। 12 তারিখ আপনার কথা, 12 তারিখে 12 তারিখ। সো ঘটনা অনেকখানি বদলে গিয়েছে। এখন এইখানে এই অভ্যুত্থানের পরে, এই বিপ্লবের পরে যে যার মতো করে মানে যে যার যে যার ইন্টারেস্টটা নিয়ে এগিয়ে গেছে, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে একটা কমপ্লিটলি একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এবং পরিস্থিতি যত সামনে আগাচ্ছে তত ষড়যন্ত্র অথবা যে দেশ ধ্বংসকারী একটা যে এলিমেন্টের দিকে যাচ্ছে সেটা পরিষ্কার হচ্ছে। পরিস্থিতি শুরুতে এমন ছিল যে সেই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে শিওরলি বিএনপি ক্ষমতা আসে। সো যত দিন যাচ্ছে বিএনপির পপুলারিটি কিছুটা হলেও কমছে, এবং ওই জায়গাটাই টার্গেট করছে এই জামাত টার্গেট করেছে যে যত দিন দেরি হবে তত তাদের পপুলারিটি বাড়বে, এবং তারা ভাবছে দিস ইজ এ চান্স অফ দ্য সেঞ্চুরি, যে তাদের সামনে সম্ভবত 1947 সাল, সেখান থেকে আমাদের স্বাধীনতার পর 71 পরে এইটা হলো সবচেয়ে বড় সুযোগ আসছে ক্ষমতায় যাওয়ার জন্য, যার জন্য তারা কিন্তু পূজা রোজাকে একখানে নিয়ে আসছে। এবং তাদের এই এজেন্ডার সাথে কিন্তু আওয়ামী লীগের এজেন্ডা মিলে যাচ্ছে। আওয়ামী লীগে চাচ্ছে যে যত বেশি ভুলের ভিতরে যাবে তত তাদের সুযোগ সৃষ্টি হবে, যে মানুষের ভিতরে যদি এরকম ধারণা সৃষ্টি হয় যে আগে ভালো ছিলাম, তাহলে যা করণীয় তারা কিন্তু সেটা করছে। এবং যে পলাতক যারা ইন্ডিয়াতে চলে গেছে, রয়ের যারা টপ এজেন্ট ছিল, সবগুলো কিন্তু এখন ইন্ডিয়ার রাষ্ট্রীয় ব্যবস্থা, এবং বাংলাদেশের পলাতক সবাই মিলে কিন্তু একসাথে এখন এমন একটা ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে দেশটা আবার বিপদের দিকে যাবে, জনগণ আবার বিপদে পড়বে। এবং সেইটার সিমটম অত্যন্ত পরিষ্কার। আপনার সাথে এই মুহূর্তে যখন কথা বলছি তারও 2 ঘন্টা আগে একটা বাসে অগ্নিকাণ্ড হয়েছে। গত দিন প্যাটার্নগুলো দেখেন আপনি, আপনার কার্গো ভিলেজে আগুন, তারপরে বাসে আগুন, এইগুলো তো পরিকল্পিত। আপনি যে এই ধরনের স্যাবোটাইজ কারা করতে পারে? আমি স্যাবোটাইজ বলবো, কারণ এটা সরকার প্রকাশ করে না কেন, কারা আগুন লাগালো ধরতে পারে না কেন, অনেক জায়গায় তো সিসিটিভি। এই জন্য আপনার কথাটা কিন্তু পরিষ্কার হচ্ছে এখন যে সামনে এখনই এই বয়ান আসবে যে এই পরিস্থিতিতে এই আইনশৃঙ্খলা ভঙ্গুর অবস্থায় নির্বাচন কোনোভাবে সম্ভব নয়। অর্থাৎ বিএনপিকে আরও বেকায়দায় ফেলে, বিএনপির পপুলারিটিকে আরও ডাউন করে তারা তলে তলে এই যারা পলাতক তাদের সাথে একটা আতাত করে তারা চেষ্টা করছে তাদের সর্বশক্তি প্রয়োগ করে, সমস্ত কৌশল প্রয়োগ করে যাদের ক্ষমতা আসে। এখন পরিস্থিতি একটা ভয়াবহ আকার ধারণ করছে, যে যারা স্বাধীনতা চ্যাম্পিয়ন বলে দাবি করছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ বারংবার ভুল করে এবং বারংবার তাদের পতন হয়। একই ভুল যদি জাতীয়তাবাদী দল করে, তাহলে জন আকাঙ্ক্ষার যদি রাজনীতি না করে, এই সিচুয়েশনটা একটা ইসলামপন্থী রাজনীতি সামনে আসার সুযোগ সৃষ্টি করে দেয়। এবং বাংলাদেশে যদি এই ইসলামপন্থী রাজনীতি সামনে আসে, তাহলে বাংলাদেশ
কোন পরিস্থিতি যাবে এমন হতে পারে সেইটা বাংলাদেশের সংস্কৃতির সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক অবস্থা। আমাদের সংস্কৃতি কি? আমরা মুসলমান, আমি প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু আমরা কিন্তু হিন্দুদের পূজা পার্বণে যাই, তাদের সাথে আমার বন্ধুত্ব আছে, ক্লাসমেট আছে, আমরা কখনো আলাদা ফিল করি না। তাহলে এই ইসলামপন্থী একটা রাজনীতির যদি উত্থান হয়, তাহলে কি তারা নারীদের পোশাকের উপরে রেস্ট্রিকশন আরোপ করবে? তারা কি শিক্ষা ব্যবস্থার বা রেস্ট্রিকশন আরোপ করবে? যেটা অলরেডি করেছে, যে প্রাইমারি স্কুলে আপনার শিক্ষক, স্পোর্টস শিক্ষক এবং সঙ্গীত শিক্ষা থাকবে না। হোয়াই? আপনি তো এটা ডাইরেক্ট বাংলাদেশের কালচারের উপরে অ্যাটাক করছেন। সো সেই জন্য একটা ভয়াবহ এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ যে ভুল করেছে, বিএনপি যদি একই ভুল করে, তাহলে একটা ইসলামপন্থী রাজনীতি সামনে আসার একটা সুযোগ সৃষ্টি হয়, এবং যার পরিপ্রেক্ষিতে যারা একজন আরেকজনকে কাফের বলতো, তারা কিন্তু এখন এক ব্যানারে আসার চেষ্টা করছে। আমাদের যারা মুসলিম মডারেট পিপল, যারা বাংলাদেশের সংস্কৃতিকে আফেল করতে চায়, তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা যদি বড় দলগুলোতে উত্তরণ না করে, আওয়ামী লীগ হ্যাজ ডিস্ট্রয়েড দেমসেলফ। কিন্তু বিএনপি যদি আওয়ামী লীগ টাইপের রাজনীতি করে এবং তাদের নেতাকর্মীদের যদি তারা নিয়ন্ত্রণ না করে, তাহলে এই প্রবাবলি দেয়ার ইজ অল দ্য পসিবিলিটি যে একটা ইসলামিস্ট রাজনীতি সেটা সামনে আসে কিনা। আই এম রিয়েলি অ্যাফ্রেড। এই বিএনপি যে নমিনেশন দিয়েছে, এই একদম বিলো অ্যাভারেজ একটা নমিনেশন দিয়েছে। এখানে অন্তত আমি ডজন বলতে পারি তাদের নমিনেশন দেওয়া উচিতই হয় নাই। এইখানে একটা সুযোগ আসছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একটা ভালো মানুষকে সামনে আনা। প্রবাবলি বিএনপি হ্যাজ মিসড এ চান্স। ধন্যবাদ। ওকে, আমি আসি আবার আপনার কাছে। মিস্টার আব্দুল হাইল কাফি, জামাত যে ভাষায় এখন কথা বলছে এবং তারা 29 সাল পর্যন্ত নিয়ে গেছে নির্বাচনকে, এবং তাদের পাশাপাশি আরও কিছু রাজনৈতিক দল, এনসিপির এক রকমের বক্তব্য আছে জুলাই সনদ নিয়ে, অন্যান্যদেরও আছে, এবং তারা বলছে যে সংখ্যায় বেশি রাজনৈতিক দল, তার মানে এরাই গণতান্ত্রিক, গণতন্ত্র মানলে এই রাজনৈতিক দল সংখ্যায় যে দিকে বেশি সেটাই মানতে হবে। তো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচককে। আজকে যে পরিস্থিতিটা তৈরি হলো, সেই পরিস্থিতি কিন্তু জন্য তিনটা পক্ষকে আমি দায়ী করি: অন্তর্বর্তীকালীন সরকার, জামাত এবং অন্যান্য গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলি। যদি আমরা নেপালের দিকে তাকাই, দেখেন নেপালে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এসেই কিন্তু তারা বলে দিছে যে 6 মাসের মধ্যে ইলেকশন হবে, তারিখও বলে দিছে যে সম্ভবত মার্চের 6 তারিখ বা 5 তারিখ সেখানে 2026-এ নির্বাচন হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি নির্বাচন দিবেন বলেছেন, এবং তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে। তারপর তিনি আবার বলছেন, পরের কথাটা বলছেন যে জনগণ তো আমাকে 5 বছর, 10 বছর, 50 বছরের ক্ষমতায় দেখতে চায়। এই যে একসঙ্গে দুইটা কথা বলা, এই দুইটা কথা বলেই কিন্তু সংকট তৈরি করে এবং মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি করে যে আসলে নির্বাচনটা হবে কিনা। প্রফেসর সাহেব যখন বলেন যে 50 বছর পর পর্যন্ত মানুষ আমাকে ক্ষমতায় দেখতে চায়, তখন তিনি ভাবেন না যে 50 বছর পরে ওনার বয়স 134 বছর হবে। এই কথাটা বলার আগে তার মতো একজন বিজ্ঞ ব্যক্তি, নোবেল লরিয়েট, তাকে ভাবা উচিত যে আমি কি বলছি এবং আমি কিভাবে দেশের মানুষকে শঙ্কিত করছি। জামাতের কথা পরে বলি, আগে বলি আমাদের রাজনৈতিক দলগুলির কথা। তাদের কি দাবি হওয়া উচিত ছিল? তাদের দাবি হওয়া উচিত ছিল যে এখনই আপনাকে নির্বাচন দিতে হবে, একটা 6 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে, একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন আপনাকে দিতে হবে, যেখানে টাকার খেলা থাকবে না, যেখানে পেশি শক্তি থাকবে না, যেখানে কী বলে আপনার ধর্মের অপব্যবহার থাকবে না, প্রশাসনের কারসাজি থাকবে না। এরকম একটা নির্বাচন আপনাকে দিতে হবে। কারণ গত 15 বছর ধরে মানুষ তাদের সম্মতি প্রদান করতে পারেন, তাদের ম্যান্ডেট প্রদান করতে পারে নাই। কিন্তু আমরা গিয়ে কী করলাম? আমরা গিয়ে তার কাছে অনেক দাবি আশা করলাম। এমনকি অনেক রাজনৈতিক দল আছে, সেখানে তারা গিয়ে বলল, জামাত না, জামাত ছাড়াও অনেক রাজনৈতিক দল তারা গিয়ে বলল যে সংখ্যানুপাতিক নির্বাচন দিতে হবে। যারা এই কথাটা বলল তারা এটা বিবেচনায় নিল না যে একটা অনির্বাচিত সরকারের পক্ষে সংবিধান পরিবর্তন করার কোনো সুযোগ নেই, তাই তো? এই যে ঐক্যমত কমিশন হলো, এত কথা হচ্ছে, সংবিধান পরিবর্তন করতে পেরেছে সে? সংবিধান পরিবর্তন করার জন্য পরবর্তী সংসদের উপর তাকে নির্ভর করতে হচ্ছে। ফলে এই যে আমরা না বুঝে প্রফেসর ইউনূস সাহেবের কাছে অনেক কিছু চাইলাম, বিএনপি সহ অন্যান্য
রাজনৈতিক দলগুলি আমরা চাইলাম, সেটাই কিন্তু আজকে ক্রাইসিস তৈরি করার জন্য বড় ধরনের ইন্ধন জুগিয়েছে। আর জামাতে ইসলাম নির্বাচন কেন চাইবে? কেন সে নির্বাচন চাইবে? নির্বাচন হলেই তো তার ক্ষতি। কারণ এখন নির্বাচন ছাড়া প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, শিক্ষা প্রশাসন সেই ক্ষেত্রে সে ডমিনেট করছে, তার সচিবরা ডমিনেট করছে, তার সমস্ত গুরুত্বপূর্ণ সচিব হয়ে আছে, তার দলীয় লোকজন হলো ভিসি হয়ে আছে, তার দলীয় লোকজন স্বাস্থ্য প্রশাসনে কর্তৃত্ব করছে। ফলে সে যত প্রলম্বিত করা যায় নির্বাচনকে, সেটাই তার জন্য লাভ। কিন্তু দেখেন, জামাত ইসলাম এমন একটা দল, সে কিন্তু পিআর ছাড়া নির্বাচন করব না এই কথা বলছে না যে পিআর ছাড়া নির্বাচন হবে না। তার আগে বলছিল স্থানীয় সরকার নির্বাচন না হলে জাতীয় সংসদ নির্বাচন করতে আমরা দিব না। জামাত কিন্তু একই সঙ্গে অনেকগুলি কথা বলে, এবং এখন বলছে যে সে জুলাই সনদ পাস না হলে সে নির্বাচন করবে না। আপনি সবচেয়ে আগে ফার্স্ট পাস দ্য পোস্ট বা আসন ভিত্তিক নির্বাচনের প্রস্তুতি কে নিয়েছে? কারা সবার আগে 300 আসনের প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলাম। ফলে সে যে কথাটা বলে সেইটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো সুযোগ নাই। সে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য করছে। যতই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, ততই যারা অন্ধকারের শক্তি, তাদের জন্য সুযোগ তৈরি হয় এবং তারা এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, একদিকে জামাত তার কর্মসূচি নিয়ে এগুচ্ছে, আগামীকালই আবার আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি, সেটা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তুলেছে 13 তারিখ কালকে। তো এই যে পাশাপাশি জামাত এবং আওয়ামী লীগ পাশাপাশি কর্মসূচি এবং তার মধ্যে যে উত্তেজনা দুদিক থেকেই, এটা হচ্ছে ধরেন এনসিপিও যে বললো যে এনসিপি, দেখেন এনসিপি কিন্তু ইলেকশনের আগে একটা এনসিপি থাকবে কিনা এই বিষয়ে আমার তীব্র সন্দেহ আছে। কারণ ইতোমধ্যে এনসিপির পিছনের দিকের মানুষ, তিনি ঢাকা থেকে নমিনেশনের জন্য একটা বিএনপির কাছ থেকে নমিনেশনের ধর্ণা দিচ্ছেন। আজকেই দেখলাম এনসিপির অভ্যন্তরে যারা আছে তারা বলছে যে তারা উপরে বিএনপির বিরুদ্ধে কড়া কথা বলে, রাতের বেলায় গিয়ে বিএনপি নেতাদের কাছে 20টা সিট হলো ধর্ণা দেয়। তো ফলে এনসিপি ইজ নট এ পার্টি, কিংস পার্টি বা ইউনূস সাহেবের পার্টি, সেটা ইলেকশনের আগ মুহূর্তে তার অস্তিত্ব টিকে রাখতে পারবে কিনা এই বিষয়ে আমার সংকট আছে। আরেকটা কথা হচ্ছে যেই আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাওয়া দরকার ছিল যে আমি 36 দিনে যেই 1400 বা 830-40 যাই বলি না কেন, সেই মানুষ হত্যাকাণ্ড, 25,000 মানুষ আহত হয়েছে, সেই বিষয়টায় তার ক্ষমা চাওয়া দরকার ছিল যে আমার অপশাসনের কারণে এবং আমার ক্ষমতাকে কুক্ষিগত করার যে অভিপ্রায়, সেই অভিপ্রায়ের কারণে এই ঘটনাগুলি ঘটেছে এবং বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। সেইটা না করে তারা সেইটাকে, সেই পজিশনটাকে তারা ধরে আফল করে তারা হচ্ছে যে কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি কিন্তু জনগণ অ্যাকসেপ্ট করতে পারে না। কারণ হচ্ছে যে গত 1 বছর আগেই তো 2024-এর জুলাই আগস্টে যেই ধ্বংসযজ্ঞ, যে হত্যাকাণ্ড, যেই নির্মমতা আমরা দেখেছি, সেই নির্মম পরিস্থিতি যারা তৈরি করেছে তারা আবার ক্ষমতা আসুক, সেইটা মানুষ চায় না। ফলে আমরা আমাদের পার্টি থেকে এটা আমরা আগামী 14 তারিখ শুক্রবার দিন জনসভা করছি। সেখানে আমরা স্পষ্ট করে বলছি যে কর্তৃত্ববাদী সরকারের পুনরাবৃত্তি এবং দক্ষিণপন্থী উগ্র প্রতিক্রিয়াশীল শক্তির আস্ফালন, দুইটাকেই সাইমultaneously হলো আপনার প্রতিরোধ করতে হবে, তাদের দুইটাকে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সো ব্যারিস্টার সরওয়ার জামাতের কথা বলছিলেন, অস্থিতিশীলতা তৈরি, অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচি এবং তারাও মোটামুটি একটা অ্যাগ্রেসিভ অবস্থা নিয়ে এগোতে চাইছে, যদিও তাদের কার্যক্রম নিষিদ্ধ। সব মিলিয়ে সামনের দিনগুলো আপনি কি দেখেন? আপনি নিজে নির্বাচন দেখেন ফেব্রুয়ারি মাসে এই সরকারের অধীনে? আমার এখনো মনে হচ্ছে একটা পাতানো নির্বাচন হলেও হতে পারে। পাতানো মানে কার কার অ্যারেঞ্জড গেম। এই যে এনসিপির কথা বললো কাফি, যে তারা এখন সিট চাচ্ছে, যেটা অভ্যুত্থানের স্পিডের সম্পূর্ণ বিপক্ষে। মানুষ তার প্রতিনিধি নির্বাচন করবে, সে যাকে পছন্দ তাকে। এবং এইখানে যদি একটা পাতানো ইলেকশন হয়, সেইটা ডাইরেক্ট আওয়ামী লীগের পারপাস সার্ভ করে।
তখন আওয়ামী লীগ একটা বয়ান পেয়ে যাবে যে আমরাও পাতানো নির্বাচন করছি, এরাও তো পাতানো নির্বাচন করছে। এই আলোচনাটাই একটা অপরাধ। এই আলোচনা আসে কোত্থেকে? আপনি জনগণের সামনে ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে বাকি সবাইকে নিয়ে নির্বাচন করবেন। স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% একটা রেস্ট্রিকশন কেন থাকবে? 1% রেস্ট্রিকশনটা এনেছে কে? তাকে তো জবাবদিহিতা করা উচিত। আপনি আর্টিকেল 66 অফ দ্য কনস্টিটিউশন বলে দিয়েছে 25 বছর যদি বয়স হয়, সে যদি পাগল না হয় অথবা সে যদি ব্যাংকরাপ্ট না হয়, তাহলে সে সংসদ নির্বাচন করতে পারবে। তো সংসদ নির্বাচন জনগণ নির্ধারণ করবে, এবং সে যদি একটা পার্সেন্টেজের কম ভোট পায়, সে তো পেনাল্টি দিচ্ছে, তার ডিপোজিট কনফিসকেটেড হয়ে যাচ্ছে। তো এই যে এই রেস্ট্রিকশন পদে পদে একটা উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশ থাকা উচিত ছিল, যে কেউ যাতে এইখানে নির্বাচন করতে পারে, একটা উৎসবমুখর একটা নির্বাচন হয়। তো এই পাতানো নির্বাচন কেন করবে? কারণ এরা এখন ছেড়ে দামা কেঁদে বাসি, অর্থাৎ তারা এখন টায়ার্ড হয়ে গেছে। অনেকে দুর্নীতির অভিযোগ চলে আসছে এবং তারা যে কোনোভাবে এখন চলে যেতে যাচ্ছে। অনেকে এখন ভারতে প্রোটেকশন খুঁজছে, অনেকে আমেরিকাতে প্রোটেকশন খুঁজছে, অনেকে বিএনপির ভিতরে প্রোটেকশন খুঁজছে, যার জন্য প্রবাবলি একটা পাতানো নির্বাচন হলেও হতে পারে। কিন্তু নির্বাচন না হওয়ার অথবা আবার একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হওয়ার সিমটম যথেষ্ট। আপনি দেখেন যে প্যাটার্নে এখন আগুনগুলো লাগছে, যে আল কায়দার অ্যাটাকের প্যাটার্নগুলো যদি আপনি দেখতেন, আল কায়দা যখন টার্গেট এনগেজ করে একসাথে একাধিক টার্গেট এনগেজ করতো। আর এই যে আগুন জ্বালানো, এইটা কাদের প্যাটার্ন? আমাদের ব্যক্তিগত নলেজ জানে যে এইটা এরকম শুধু অগ্নিকাণ্ড, তারা বলে সব জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, মানে যেটা আওয়ামী লীগের মুখ থেকে এখন আনা হচ্ছে। সো এইগুলো যে পরিকল্পিত হচ্ছে, নির্বাচন না হওয়ার কিন্তু এইগুলি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। তো কাফি বলতেছিল যে তাদের আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত ছিল এইটুকু বোঝার যে বুদ্ধিমত্তা থাকা দরকার। আওয়ামী লীগ কি আসলে ওই সেন্সে পলিটিক্যাল পার্টি? যে পলিটিক্যাল পার্টির মূল চরিত্র হলো চাঁদাবাজ, দুর্নীতি, মানুষের সম্পত্তি লুটপাট করা। রাজনৈতিক দলের চরিত্র তো হলো মানে জন আকাঙ্ক্ষার রাজনীতি করা, সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা ইত্যাদি। এই পুরা 15 বছর একটা প্লান্ডারিং ছিল যে কে কার চেয়ে বেশি লুট করতে পারে। এবং আপনি পৃথিবীর ইতিহাসে খুঁজে পাবেন না যে একটা পরিবার সবাই পরিকল্পিতভাবে পালিয়ে গেছে। একটা লোক বুক উঁচু করে দাঁড়াতে পারলো না যে আমি কোনো দুর্নীতি করিনি, আই উইল ফেস হোয়াট এভার কামস ইন, নাই তো সেইটা। সো এই ফেসিজম যে চরিত্রের মাধ্যমে সৃষ্টি হয়, সেই চরিত্র কখনোই রিয়েলাইজ করতে পারে না যে তার ক্ষমা চাওয়া উচিত। ওই বুদ্ধিমত্তা তার থাকে না। এইটার আরও ঐতিহাসিক উদাহরণ আছে। চসেস্কুর পতনের কথা আপনার মনে আছে? চসেস্কুকে যখন গণ আদালতে বিচার করে ফাঁসি দেওয়া হলো, চসেস্কুকে তখন ফায়ারিং রেঞ্জে নেওয়া হয়েছে তাকে গুলি করার জন্য। তখনও চসেস্কু রিয়েলাইজ করে নাই যে আমি ফেসিজম ছিলাম, আমি ফেসিস্ট ছিলাম এবং আমার ক্ষমা চাওয়া উচিত। সে বলে বসলো কি যে আমি তো তোমাদের প্রেসিডেন্ট, তোমরা আমাকে কেন মারছো? সো দ্যাট ইজ দ্য সাইকি, দ্যাট ইজ দ্য মেন্টালিটি অফ এ ফ্যাসিস্ট। সো আপনি যে এই আশা করছেন ক্ষমা চাবেন, ওই লেভেলেরই তার নাই, ওই লেভেলের অনেক উপরে চলে গেছে। সে মনে করেছে হোয়াট এভার আই হ্যাভ ডান দ্যাট ইজ রাইট। আরে ওইগুলো তো আন্দোলন করেছে। এখন তারা বয়ান সামনে আনছে যেটা পুলিশ হত্যা। 75-এ যে পতনটা হলো, সেই 75-এ তারা বললো যে মুক্তিযুদ্ধ অফিসার হত্যা দিবস, আর এখন তারা সামনে বয়ান আনছে যে এইটা পুলিশ হত্যা। সো দেখেন বাস্তবতা থেকে কত কত দূরে। যারা ওই একটা হ্যাডাম নামে একটা শব্দ আসছে না, বলছে আওয়ামী লীগ কখনো পালায় না, আর ওই কাউকে কাদের ফান করে বলছিল যে পালাবো কোথায়, মির্জা ফখরুলের বাসায় যাব, পালাইছে তো। এবং এই পালানোর সিনারিটা কিন্তু খুব দ্রুত আসছে। হয়তো অনেকে ভাবছিল আরও কয়েক বছর কন্টিনিউ করবে, এরপরও দে উইল নট লার্ন এনি লেসন। যে পিয়ারের কথা আপনি বললেন, পিয়ার বাংলাদেশে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হতে পারে না। আর পিয়ার কোথায়? আপনার পিয়ার করতে হলে তো আপনার আরপিও সংশোধন করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। তো এইটা একটা ওই বার্গেনিং টুলস হিসেবে আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে হায়ার চেম্বারের কথা বলা হচ্ছে, যেখানে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করছে। আপনি উচ্চ কক্ষে যদি পিয়ার করেন তাহলে উচ্চ কক্ষের প্রয়োজনই নাই। উচ্চ কক্ষের ধারণাটা এই যারা আলোচনা আসছে তারা বুঝতেই পারছে না। আলী রিয়াজ সাহেবও ফেল করেছে। উচ্চ কক্ষের ধারণাটা হলো
যারা তথাকথিত রাজনীতিতে যেতে চায় না, জনস্বার্থে, জনগণের স্বার্থে জাতীয়ভাবে গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছে, সমস্ত পেশা এবং যে মনে করেন সেখানে একজন কৃষক হতে পারে, সেখানে একজন উকিল হতে পারে, সেখানে একজন মডারেটর হতে পারে, লয়ার হতে পারে, শিক্ষাবিদ হতে পারে, ডক্টর হতে পারে, তাদেরকে বেছে আনা হয় যারা জাতির স্বার্থে কাজ করবে। অর্থাৎ নিম্ন কক্ষে যদি জনবিরোধী আইন পাশ হয় অথবা জনস্বার্থে তারা কাজ করতে না পারে, তখন তারা এটাকে রেগুলেট করে, এক ধরনের গার্ডিয়ানশিপ, এক ধরনের ওয়াচডগ হিসেবে কাজ করে। সো আপনি ওখানে যে ভোট পাইলেন সেই রেশিও যদি উচ্চকক্ষে আনেন, তো আরও কিছু আপনি আমার কিছু লোককে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া, আপনার সেখানে প্লট ইত্যাদিতে সেইটার ব্যবস্থা করবেন, তাহলে এই উচ্চকক্ষের প্রয়োজন নেই। উচ্চকক্ষের ধারণাটাই তারা মানে গ্রাফস করতে পারে নাই, তারা উচ্চকক্ষের ধারণাটাই বুঝতে পারে নাই। সো যার জন্য এরপরও এখন তো অনেক সময় বলা হচ্ছে যে আচ্ছা নিচের দিকে নিম্নকক্ষ মানে পার্লামেন্টে অ্যাকোমোডেট করতে পারলাম না, উচ্চকক্ষে দিয়ে দিলাম। এক্স্যাক্টলি। একে তো ওই 15 জন, ওই 50 জন একটা গহনা, মানে তারা যে 50 জন মহিলা এবং শুধু এই কিছু লেডিসদেরকে পার্লামেন্টে নেওয়ার জন্য সংবিধান 3 বার সংশোধন হয়েছে। মানে লুক অ্যাট দ্য জনস্বার্থের বিপক্ষে কিভাবে যেতে পারে রাজনৈতিক দলগুলা। কারণ ওইখানে কারো ভাবি, কারো স্ত্রী, কারো বোন, ইভেন কারো গার্লফ্রেন্ড ওইখানে তো অ্যাকোমোডেট করতে হবে। সেই জন্য আপনি প্রথম করলেন 30, তারপর করলেন 45, তারপর করলেন 50। মানে জনস্বার্থের সাথে এর চেয়ে বড় মকারি আর কিছু হতে পারে না। এরপরে আপনি যাদেরকে অ্যাকোমোডেট করতে পারবেন না, তখন তাদেরকে পাঠাবেন উচ্চকক্ষে। মানে মকারির উপরে মকারি। অথচ মানুষ, জনগণ যে রাজনীতি দেখতে চেয়েছিল, তারা দেখবে চরিত্রবান মানুষ, ভালো মানুষ, যারা জনস্বার্থ এবং দেশের স্বার্থ বুঝে এমন রাজনৈতিক প্রক্রিয়া হবে, সে সবার সামনে আসবে। পৃথিবীর উন্নত দেশগুলো হয়, কিন্তু কি রাজনৈতিক প্রক্রিয়া? এমপি হওয়া মানে মানি মেকিং মেশিন। এমপি হলে তারা যা খুশি করতে পারে, আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে, টাকা বিদেশে পাচার করতে পারে, যা খুশি তাই করতে পারে। সেই থেকে তো আমরা আলাদা কিছু দেখছি না। এই রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করে। এবং এই যে আওয়ামী লীগ টাইপের রাজনীতি, এই ধরনের রাজনীতি যদি চলমান থাকে, তাহলে কিন্তু ওই ইসলামপন্থী রাজনীতি তারা কিন্তু ওই ভ্যাকুয়ামটা কিন্তু পুরো করবে। সেইটাই কিন্তু সবচেয়ে বড় আশঙ্কা। আমরা চাই না বাংলাদেশ আফগানিস্তানের মতো কোনো সারমন আসবে যে এখন থেকে আর মহিলারা তাদের ইচ্ছামতো ড্রেস পরতে পারবে না, এখন তারা মাদ্রাসায় পড়তে হবে, এখন তারা ইউনিভার্সিটিতে যেতে পারবে না, এখন তারা টিএসসিতে বসে আড্ডা মারতে পারবে না, সন্ধ্যার ভিতরে তার হলে ঢুকতে হবে। এটা বাঙালিরা দেখতে চায় না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা মডারেট, আমরা প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু আমাদের যে আবহমান কাল থেকে যে সংস্কৃতি আমরা ধারণ করি, সেই সংস্কৃতির উপর ডাইরেক্ট একটা অ্যাসল্ট হবে যদি না এই আওয়ামী লীগ টাইপের রাজনীতি অন্য দলগুলো পরিহার করতে না পারে। জি, আমি জাস্ট একটু আমার আপনার কাছে প্রশ্ন যে সিচুয়েশন এখন যেদিকে যাচ্ছে এবং যা কিছু হচ্ছে, আপনি নির্বাচন দেখেন কি না ফেব্রুয়ারি মাসে? আমি মানে আমার এখানে আবার দুটো প্রশ্ন আছে, আমার কথার আবার ব্যাখ্যা একটু পরিষ্কার করে বলতে হয় যে ফেব্রুয়ারি মাসে এই সরকারের অধীনে নির্বাচন দেখেন কি না? আমি একটা নির্বাচন দেখি, নির্বাচন হবে। পাতানো নির্বাচন হবে কি না, পাতানো নির্বাচন করার যোগ্যতা এই সরকারের আছে কি না, সেই বিষয়ে আমার প্রশ্ন আছে। আবার এই সরকারের অধীনে নির্বাচন হবে কি না, আমরা আমাদের দলের থেকে স্পষ্ট করে বলেছি। আমাদের গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদের কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে, সেখান থেকে আমরা বলেছি নির্দলীয় সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন করতে হবে। আমরা বলছি যে এই সরকারের মধ্যে অনেকে আছে যাদের দলীয় আনুগত্য আছে, অথবা দলের প্রতি যারা নির্বাচন করতে চাইছেন ঘোষণা দিয়ে তারাও এখন সরকারে আছে, তাদেরকে পরিবর্তন করে প্রধান কে থাকবেন সেই বিষয়ে আমরা বলছি না, কিন্তু একটা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার যেভাবে হয় 10-11 জনের হয়, এমনি আবার তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা তো আদালতে আছে 20 তারিখে। আমি জাস্ট একটু ওনার সঙ্গে একটু একটা জিনিস আমার এডিশন আছে, যেমন ধরুন নারীদের যে নির্বাচনী আসনের কথা বলা হচ্ছে, নারীরা কিন্তু খুব খেয়াল করে দেখবেন জামাত ইসলাম কিন্তু একজন নারীকেও নির্বাচনে প্রার্থী করে নাই। তারা যে 300 আসনের প্রার্থী দিল, একজনকেও করে নাই। যে বিএনপি যে 237টা দিল, তার মধ্যে 10 জনকে তারা নমিনেশন দিয়েছে। এবং যারা ফাইটার বলে আমরা চিনি বিএনপি দলের মধ্যে, তারা কেউই নমিনেশন পেয়েছেন বলে আমি দেখছি না আর কি। মানে তীব্র লড়াই করেছেন যারা টকশোতে, রাস্তায়,
নানাভাবে তাদের আমরা দেখছি না। এই যে নারী নেত্রীরা বা নারীদের যে সংস্কার কমিটি হলো, সেখানে কিন্তু স্পষ্ট করেই তারা বারবার বলছেন, গতকালকে আমি শিরিন হকের একটা বলছিলাম যে তারা সংবিধান সংস্কার কমিটি, আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিটির সাথে দেখা করার জন্য বারবার চেষ্টা করেছেন, তারা সেই অ্যাপয়েন্টমেন্ট পান নাই। সেইখানে তারা বলছেন যে নারী আসনে সরাসরি নির্বাচন হতে হবে, নতুন করে 100টা আসন করে 400 আসনের পার্লামেন্ট করা হোক, অথবা 300 আসনের মধ্যে 100 আসনকে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচনের জন্য করা হোক। এখন আমাদের দেশে যে সংরক্ষিত নারী আসন নির্বাচন হয়, 3টা পুরুষরা নির্বাচন করে একটা ওয়ার্ডে, নারীদেরকে নির্বাচন করতে 3টা ওয়ার্ডে। হ্যাঁ, তো সেইভাবে তো নারীদের পক্ষে নির্বাচন করে জয়লাভ করার সুযোগ নেই। আমাদের দেশে 51% নারী, তাদেরকে তো আপনার ভয়েস দিতে হবে। আপনি এই 24-এর গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপক, শুধুমাত্র ছাত্রী না, এমনকি গৃহিণীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। তার ছেলে মেয়ে রাস্তায় পুলিশের সাথে সংঘর্ষ করতেছে, মারা হচ্ছে পিছনে বসে ব্যাকআপ দিচ্ছে, রান্না করে বাসা থেকে খাবার নিয়ে এসে বাচ্চাদের খাওয়াচ্ছে, বাচ্চারা গিয়ে আবার লড়াই করছে। এটা তো আমরা দেখেছি। কিন্তু এই যে 8ই আগস্টের পরে বা 5ই আগস্টের পরে তারা কোথায় গেল? পুরো ঐক্যমত্য কমিশনে একজন মাত্র নারী ছিলেন, তিনি ছিলেন আবার জাসদ রবের, আসমা আব্দুর রবের স্ত্রী তানিয়া রব। তাহলে নারীর ভয়েসটা কোথায় যাবে? ফলে আমি মনে করি যে নির্বাচনে উনি যেটা বলেছেন যে প্রথমে 15 ছিল, তারপরে 30 হয়েছে, তারপর 45 হয়েছে, তারপর 50 হয়েছে, এইভাবে নারীদেরকে ক্ষমতায়ন করা যাবে না। ক্ষমতায়ন করতে হলে নারীদের জন্য ভারতে যেমন 29 সাল থেকে ঘূর্ণায়মান পদ্ধতিতে 33% আসন হচ্ছে নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে, সেইভাবে আমাদের নারীদেরকে আপনার কী বলে ক্ষমতায়ন করতে হবে। আর নির্বাচনের যে প্রশ্নটা বলছেন আপনি, ফেব্রুয়ারি নির্বাচনের যে ইস্যুটা আসছে, এইটা আমি ঐক্যমত্য কমিশনের সর্বশেষ সভায় থাকার সৌভাগ্য হয়েছিল। সেখানে প্রফেসর ইনু সাহেব বারবার করে বলেছেন যে নির্বাচন দিবেন, এবং আমার মনে হয় যে এই যে সরকারটা আছে তাদের পক্ষে আর মানে দেরি করার কোনো সুযোগ তাদের নাই। যদি এই সরকার না, কিন্তু ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জায়গায় আছে, ওইটা থেকে তারা মানে বেরিয়ে আসার জন্য বা এইটা থেকে তারা আর কোনো নেওয়ার শক্তি তাদের নাই। যে পরিস্থিতি যেই দিকে যাচ্ছে, সেই পরিস্থিতি ট্যাকেল করা, সেই পরিস্থিতিকে মোকাবেলা করার ক্ষমতা বোধহয় আমার তাদের নিঃশেষ হয়ে গেছে। যেভাবে আসিফ নজরুল সাহেব হুমকি দিচ্ছেন রাজনৈতিক দলকে, সেই হুমকি দিয়ে কি রাজনৈতিক দলকে আপনি মানাতে পারবেন? আপনি 8 মাস ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা হলো, সেখানে আপনি কোনো সমাধান করতে পারলেন না, সেখানে আপনি কোনো মানে কনসেনসাসে আসতে পারলেন না, বরঞ্চ ঐক্যমত্য যেখানে ছিল সেখানে আপনি ওই অনৈক্য তৈরি করলেন। এবং এই কমিশনকে তো অনৈক্য কমিশন বলা উচিত এখন। আলী রিয়াজ সাহেব তিনি 2রা নভেম্বর দেশ ছেড়ে চলে গেলেন, অপেক্ষা করলেন না, 31 তারিখে কমিশন শেষ, উনি 2 তারিখ চলে গেলেন। এখন যেইখানে আছে সংবিধানে, বাংলাদেশের সংবিধানে, উনি আইনজ্ঞ ব্যারিস্টার এবং নিশ্চয়ই আমাদের সংবিধান, কোনো কোনো পত্রিকায় দেখলাম যে উনি আসবেন আবার, কারণ ওই বাস্তবায়ন কমিশন একটা হতে পারে, সেইটা তো ওনাকে আবার নিয়ে আসা হবে হয়তো, কারণ উনি তো গেছেন ওনার ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার জন্য। আমি যত জানি ওনার কোর্স শুরু হয়ে গেছে, ওই জন্য উনি গেছেন। কিন্তু এই যে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সংবিধান তো কোনো ওয়ে আউট দিতে পারবে না, যাই করেন না কেন। আপনি যদি আদেশ জারি করেন রাষ্ট্রপতির 93(1) এবং 106 ধারা অনুযায়ী, কোনোভাবেই রাষ্ট্রপতি এই আদেশ জারি করতে পারেন না। আদেশ জারি করা মাত্রই কেউ চাইলে আপনার গিয়ে হলো আদালতে হাজির হতে পারবে, আদালতে নক করতে পারবে, এবং রিট করলে সেই রিট টিকেও যেতে পারে। কারণ আমাকে বাংলাদেশের, আমি ঐক্যমত্য কমিশনের শেষ সভায় যাওয়ার আগে অ্যাটলিস্ট 4 জন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে গেছি। তারা বলছে তুমি আমাকে ওকালতনামা লিখে সাইন করে দিয়ে যাও, এই ধরনের কিছু হলে পরে আমি তোমাকে হলো তোমার পক্ষে লড়াই করে আমি তোমাকে হলো জিতাই দিব। তার মানে কি, আমাদের একটা এমন একটা ক্রস রোডের মধ্যে আমরা দাঁড়ায় আছি যেখানে আপনি সংবিধান দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন না। যেই কারণেই জামাত ইসলাম এখন বলছে মানে অ্যাবাভ দি কনস্টিটিউশন, সংবিধানের উপরে উঠে গিয়ে অতি সাংবিধানিক পদ্ধতিতে এই সমস্যার সমাধান করতে চাচ্ছে, যে জন্য বিএনপিকে হুমকি দিচ্ছে। এবং শোনা যাচ্ছে বিএনপিকে হুমকি দেওয়ার পেছনে এনসিপির মতো তাদের স্বার্থ আছে। এনসিপি 20টা চাচ্ছে, তারা 30টা চাচ্ছে। এই যে ভাই যেটা বললেন, বিএনপি তারপরে এই যে ভাই যে বললেন
যেটা 79-এ আপনি আমরা আপনি মানে কি বলে ইতিহাস মানে রাষ্ট্রবিজ্ঞানী মানুষ আপনার ভালো জানেন যে 79-এ যেভাবে আওয়ামী লীগকে কতটা দেওয়া হবে, অমুককে কতটা দেওয়া হবে, এই তাকে মুসলিম লীগকে কতটা দেওয়া হবে 79-এ কি বলে মুসলিম লীগকে কতটা দেওয়া হবে, তারপর হচ্ছে আপনার যে একটা ফ্রন্ট করেছিল মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে জামাত ইসলামী ডেমোক্রেটিক তাকে কয়টা দেওয়া হবে, একবারে জাসদকে কয়টা দেওয়া হবে, কাকে জেতায় নিয়ে আসবে, তোহা সাহেবকে জেতায় নিয়ে আসবে, রব সাহেবকে জেতায় নিয়ে আসা হবে, মুজাফর সাহেবকে জেতায় নিয়ে আসা হবে। এইভাবে হলো একটা মানে গেম, মানে প্ল্যান গেম ছিল। সেই রকম একটা প্ল্যান গেমে যদি যায় তাহলে আমি প্রফেসর, আর কারো যদি কোনো ক্ষতি নাও হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন প্রফেসর ইউনূস সাহেব। সারা পৃথিবীতে তার যে ইমেজ ব্র্যান্ড, এখানে কেন ইউনূস সাহেবকে হলো মানে তিনি তো দেশে ছিলেন না, তিনি তো ফ্রান্সে ছিলেন, অলিম্পিক দেখছিলেন, অলিম্পিক উদ্বোধন করতেছিলেন, হ্যাঁ অলিম্পিক দেখতেছিলেন, তাকে কেন নিয়ে আসা হলো বাংলাদেশের? বলা হলো যে ব্র্যান্ড ইউনূস, এই ব্র্যান্ড ইউনূস সেটা হচ্ছে বাংলাদেশকে হলো আগায় নিয়ে যাবে। তো ইট ইজ টোটালি ফেল। আপনি দেখেন ইউনূস সাহেবের সবচেয়ে বড় ইমেজ কোথায়, উনি বইও লিখছেন, মানে ব্যাংকার ফর দ্য পুয়ার বা কিছু এরকম বইও উনি লিখেছেন। তো ওই বইয়ের মধ্যে, ওই বইয়ের যে পুয়ারদের জন্য যে ব্যাংকার, ওনার আমলে তো প্রভার্টি বেড়েছে। করোনার সময় 18% প্রভার্টি ছিল আমাদের, এখন তো 28%। আমি ওনাকে দায়ী করি না যে পুরা এই 28% হওয়ার জন্য, কিন্তু এই 28% যাতে না হতে পারে, সেটা যে রিডিউস হতে পারে, সেই জন্য গত 14 মাসে প্রফেসর সাহেব কী করেছেন? কিচ্ছু করেননি। 3-0 তত্ত্বের কথা উনি বলেন, বইও লিখেছেন, সেই বইও মানে বেশি বিক্রি হচ্ছে, কিন্তু সেই কোনোটারই তো শূন্য করার চেষ্টা উনি করেন নাই। গত 14 মাসে আমি এই যে 3টা শূন্য তত্ত্বের কোনোটাকে শূন্য করার জন্য কি করতে হবে বাংলাদেশে, সেই ধরনের কোনো পলিসি আমি দেখি নাই। জি ব্যারিস্টার। না দেখুন না, প্রফেসর ইউনূস একটা বড় ধরনের সুযোগ মিস করেছে, এবং ওনার বয়স এবং ওনার যে সঙ্গ তাকে সঠিক অ্যাডভাইস করতে পারে না, ইল অ্যাডভাইস করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে লিথুয়ানিয়ান একটা বই লিখেছে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, সেইখানে শেখ মুজিব সাহেব সম্বন্ধে বলে গেছিলেন যে কানাডাতে একটি মিটিংয়ে উনি গিয়েছিলেন, সে গিয়েছিল কমার্শিয়াল ফ্লাইটে, আর শেখ সাহেব তখন একটা স্পেশাল ফ্লাইট নিয়ে গেছিল, এবং সেই ফ্লাইটটা যে কয়দিন, বোধহয় 7 দিন সেইখানে কানাডাতে বসিয়ে রাখছে। উনি বিইং এ পেট্রিয়ট লিকুয়ান, তার মনে এমনভাবে এটাকে স্ট্রাইক করেছে যে কেবল যুদ্ধ বিধ্বস্ত থেকে একটি দেশ হচ্ছে, সেই দেশের প্রধানমন্ত্রী কি করে তার একটা ফ্লাইট 7 দিন বসায় রাখতে পারে। প্রফেসর ইউনূস মেড নো ডিফারেন্স। উনি এসে কি করে ইউনিভার্সিটি লাইসেন্স নিলেন, উনি কি করে আদম ব্যবসার লাইসেন্স নিলেন, উনি কি করে 600 কোটি টাকা দ্রুত মৌকুব করাই নিলেন। নেলসন ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট হয়েছিল, 27 বছর জেল খেটে বের হওয়ার পরে তাকে একই পরামর্শ তার সাঙ্গবঙ্গ এই যে ম্যাগলোমোনিয়া এবং চাটুকার বলেছিল যে আপনারা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করেন। তিনি বললেন নো, একজন সাধারণ মানুষের যেভাবে নিষ্পত্তি হয় আমার মামলা সেইভাবে নিষ্পত্তি হবে, এবং তিনি একটি টার্ম প্রেসিডেন্সি করে চলে গেলেন। সি দ্য লিডারশিপ। উনি এখানে এসে 104 জন নিয়ে কি করে ইউএনএ গেল, কি করে মাত্র 14 মাস, এর ভিতরে 15 বার কীভাবে বিদেশে যায় উনি। এই দেশে তো সত্যিকারে ঘুমাবার সবাই ছিল না যদি জাতি গঠন করতে চান। আমি শুরুতে জিল্লুর ভাই এই প্রোগ্রামই বলেছি যে আমার মাথায় ছিল হাউ ফ্রেন্স ওয়াজ রিবিল্ড, ফরাসি কীভাবে পুনর্গঠিত হয়েছে, 10 বছর সময় নিয়েছে। দক্ষিণ কোরিয়া 28 বছর সময় নিয়েছে। আমি নিজে ভেবেছিলাম যে সমস্ত দল তাকে সমর্থন দিয়েছে, উনি জাতিটাকে গঠন করবেন এবং তাকে অনেকটা সময় অ্যালাউ করা উচিত। প্রথম অনলিবেন তথাকথিত মঈন আহমেদ অনলিবেন, সেইখানে 2 বছরে কেউ কোনো কথা বলে নাই। এসে এক পক্ষ প্রথম বললো আমরা সর্বোত্তক সহযোগিতা করব, পরে বললো যে না আমাদের দ্রুত নির্বাচন চাই। একটা হজবরলা, যে যাওয়ার মতো করে আছে। সো প্রফেসর ইউনূস এটা এমন একটা মেস করে ফেলছে তার সভাসদ নিয়ে। এটা ওই যে এনজিও এবং গ্রামীণ এমনিতে বলে না, আপনি যাকে বলেন ব্যাকগ্রাউন্ড খোঁজেন দেখবেন যে আইদের গ্রামীণ অথবা তার সাথে কোনো না কোনো মৌলিক আছে। এখানে নাম ধরে বলতে পারি, বিডাতে যাকে আনছে সে একসময় সে গ্রামীণ ব্যাংকে চাকরি করতো। বিডাতে যে ছেলেটা বিরাট একটা অনুষ্ঠান করলো,
যে পৃথিবীর সবাই ঝাঁপিয়ে পড়ছে যে এখন ইনভেস্টমেন্ট করবে, এখন পর্যন্ত একটা ইনভেস্টমেন্ট কিন্তু আনতে পারে নাই, বরং আরো লস হয়েছে। উনি একজন লামিয়া মোর্শেদ নামে ওনার একজন স্টাফ আছে যে একসময় গ্রামীণে চাকরি করছে, যে আওয়ামী লীগ পরিবারের লোক, তাকে ছাড়া উনি বিদেশে যেতে পারেন না। উনি বসে থাকেন কখন বিদেশে যাবে, উনি এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহার করবে, উনি একটা বক্তব্য দেবে। ইয়েস, ওনার একটা ওয়ার্ল্ড ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডটা তো আপনি বাংলাদেশ জাতি বিনির্মাণে জাতি ব্যবহার করার কথা ছিল, ব্যবহার করতে পারেননি। এবং দেয়ার বাই আমি এখনো আমি মনে করি যে ওনার উচিত ছিল একটা প্রোক্লেমেশন ডিক্লেয়ার করে এই রাজনীতিকে সুযোগ দেওয়া, এবং সেই সুযোগটা আপনি কীভাবে দিতে পারতো, সেই সুযোগটা দিতে পারতো যে 1 বছর রাজনীতি বন্ধ থাকবে। আপনি একটা ভঙ্গুর দেশ, একটা অভ্যুত্থানের পরে আপনি ওয়েস্ট মিনিস্টার টাইপ লিবারাল ডেমোক্রেসি প্র্যাকটিস করেন, যার জন্য সমস্ত ওই যে টেরোরিস্ট থিওরিতে বলে যে অল দ্য ওয়ার্ডস, সমস্ত সাপ বিচ্ছু সব বের হয়ে এখন সমাজকে আক্রমণ করছে। এমন হইল যে স্বরাষ্ট্র অ্যাডভাইজার বললেন যে এখন পর্যন্ত 17 বার এই 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 অবরোধ ব্লক হয়েছে। তো আপনি কাজ করবে কখন? আপনি রাস্তার অবস্থা দেখেন না, মানে যে এই দ্য কান্ট্রি হ্যাজ, মানে যতটা ডিসফাংশনাল ছিল তার চেয়ে আরও বেশি ডিসফাংশনাল হয়ে গেছে। আমাদের ভয় হচ্ছে এই ডিসফাংশনাল থেকে এটা কি ব্যর্থতার দিকে যাবে না উন্নতির দিকে যাবে। উনি তো ওনার ওয়ার্ল্ড ব্র্যান্ডটা ব্যবহার করে অন্তত একটা টেক অফ করতে পারতো, সেটা তো উনি করতে পারে নাই। উনি এখন বুঝে গেছে ওনার যতটুকু যাওয়া হয়ে গেছে, এখন একটা নির্বাচন দিয়ে সরে যেতে উনি কিন্তু সরে যেতে পারবে না। তার ওই যে অ্যারিস্টটলের হেমলকের কথা মনে আছে না? উনি কিন্তু ভালো কথা বলছিল। আমাদের ইউনুস সাহেব খালি দিবা স্বপ্ন দেখায়, ওনার স্বপ্ন 3-0। তো 3-0 অনেকে বলছে 3-0 বাংলাদেশে ইট উইল নট ওয়ার্ক। বাংলাদেশে দরকার হলো সুশাসন, ন্যায় বিচার, যারা অন্যায় করছে তাদেরকে বিচার। 3-0 ওয়ার্ক করবে না সেটা তো পরের কথা, আপনি চেষ্টা করেছেন কিনা সেটাও তো দেখলাম না। আপনি বলেন যে গত 14 মাসে কোনো একটা ইয়ে আছে কিনা, মানে অর্ডার আছে কিনা। আপনি তো অধ্যাদেশ দিলেন, 100টার উপর অধ্যাদেশ জারি করছেন, কিন্তু কোনো অধ্যাদেশ জারি করছেন কিনা যে প্রপার্টি রিডিউস করার জন্য আমি এই কাজ করব? কিছুই করে না। তো সেই জায়গায় বলি, আমি শেষ করি যে নারীদের কথা আসলো না, নারীদেরকে এই কোটায় এমপি বানানো এটা নারীদের প্রতি অবমাননা। যেখানে আমাদের আরপিও একটা বিধান আছে যে 30% নারী প্রতিনিধি রাজনৈতিক দলগুলোর ভিতরে ইনক্লুড করতে হবে, সেই প্রসেসটা কই? সেটা নাই। আজকে যে ঐক্যমত, কোথায় আমাদের ঐক্যমত হওয়া উচিত ছিল? ঐক্যমত হওয়া ছিল 5-6টা ব্যাপারে। যে আমাদের সামনে সুযোগ আসছিল প্রতি 5 বছর পরে নভেম্বরের লাস্ট উইকে নির্বাচন হবে এবং ডিসেম্বর পার হয়ে পরবর্তী জানুয়ারি মাসে সরকার পরিবর্তন হবে, যেটা আমেরিকা করেছে। সেটা তো আপনি করতে পারেন নাই। যেখানে ঐক্যমত হয়েছিল শুধু আর্টিকেল 70, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য, এবং সবচেয়ে বড় সংস্কার দরকার ছিল রাজনৈতিক দলগুলোর ভিতরে, দলের ভিতরে জবাবদিহিতা, ন্যায্যতা, দুর্নীতি নিবারণের মেকানিজম এবং দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা। সেই ব্যাপারে তো কোনো আলোচনাই। তো এক লুটেরা তন্ত্র চলে যায় শুধু যদি চাঁদাবাজদের, বাস ড্রাইভার, ওই যে বাস মালিক সমিতির যে চাঁদাবাজ হয়, শুধু চেহারা চেঞ্জ হলে মানুষ তো সেখান থেকে সরে যাবে। এবং এত কিছুর পরে যে দেশ এখন পর্যন্ত 5 বার অভ্যুত্থানের মধ্যে সরকার পরিবর্তন করছে, আমাদের আসার জায়গা একটাই আমি দেখি, যে আমাদের ছাত্র জনতা জেগে ওঠে, আবার জেগে উঠবে। ইফ ইউ ডু এ মিস্টেক, আপনি যদি ওই রকম লুটপাটে যান, আবার আমাদের ছাত্র জনতা জেগে উঠবে। এইটাই হলো আমাদের আসার জায়গা। আমি আপাতত আর কোনো আসার জায়গা, এইভাবে কতদিন চলবে আর কি। এবং এইটা তো ধরেন গত 54 বছর ধরে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের কোনো সরকারি গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করে নাই, নট এ সিঙ্গেল গভর্নমেন্ট। ফলে আমাদের যেই মানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল, যেই 3টা অঙ্গীকারের কথা বলে মুক্তিযুদ্ধ হয়েছিল, মানুষকে এই যে গ্রামের কৃষকদেরকে আপনার 3 সপ্তাহের একটা ট্রেনিং দিয়ে একটা 303 রাইফেল হাতে ধরিয়ে আর হ্যান্ড গ্রেনেড হাতে ধরিয়ে দিয়ে হলো পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং অসম সাহসিকতার সাথে তারা যুদ্ধ করেছে। তো ফলে ওই যে কিসের জন্য 3টা অঙ্গীকার ছিল, যে একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। না সাম্য প্রতিষ্ঠা হলো, না মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হলো, না সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। 54 বছরে আমাদের সমাজে যে পরিমাণ লুটপাট হয়েছে, আপনি আমাদের যে তরুণরা 1.5 কোটি তরুণ বিদেশে থেকে রেমিটেন্স পাঠায় $23 বিলিয়ন, এবং আমাদের গার্মেন্টস শ্রমিকরা $45-46 বিলিয়ন এক্সপোর্ট করে, যদি আপনি নেট এক্সপোর্ট ধরেন $13-14 বিলিয়ন।
এই যে টাকাটা, এই টাকাটা যদি আমাদের দেশে ইনভেস্ট করতে পারতাম আমরা, তাহলে আমরা বেস্ট স্কুল করতে পারতাম, হাসপাতাল করতে পারতাম, আমাদের কর্মসংস্থান করতে পারতাম। সেটা তো পারি নাই। শুধু শেখ হাসিনাকে দায়ী করলে হবে না, সবগুলি সরকারের আমলে, এটা ইভেন শেখ মুজিবের আমলেও, যে পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে। শেখ হাসিনার আমলে তো ৭০,০০০ কোটি টাকা প্রতি বছর পাচার হয়েছে, ২৮ লক্ষ কোটি টাকার কোনো খবরই নেই। শেখ হাসিনা গর্ব করে বলে তার পিয়ন হচ্ছে 400 কোটি টাকার মালিক। তো এখন মানুষ ভাবে যে আর পিয়ন 400 কোটি টাকার মালিক, সেনা ভাই কত কোটি টাকার মালিক। মানুষের কিন্তু ক্ষোভ এই যে কি বলে কোটানা মেধায় ওর জন্য হয় নাই। মানুষের ক্ষোভ তৈরি হয়েছে কখন, বা রাজাকারের নাতিপতি বলাতেও তেমন ক্ষোভ তৈরি হয় নাই। সাধারণ মানুষ কখন মানে ক্ষোভগ্রস্ত হয়েছে, যখন সে শুনলো যে প্রধানমন্ত্রীর পিয়নও 400 কোটি টাকার মালিক হয়, সে ঢাকা থেকে বা গ্রামের বাড়ি যায় হলো হেলিকপ্টারে চলে। তখন মানুষ বুঝছে যে আমি কষ্ট করে এই যে যে আপনার প্রবাসী শ্রমিকরা, তারা কেন রেমিটেন্স বন্ধ করে দিল। তারা বুঝতে পারলো যে আমি কষ্ট করে টাকা পাঠাই, আর আমার সেই টাকা লুটপাট করে নেয় একজন হারমাদরা, সুতরাং আমি আর টাকা পাঠাবো না, তাই না? তারা এই কথা বলেই তো মানে টাকা পাঠানো বন্ধ করে দিচ্ছিল। ফলে আমাদের দেশের যেই আপনি যে বললেন আর কতদিন, আমার কথা হচ্ছে যে এই পরিস্থিতি পরিবর্তন করতে হলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে বুঝতে, জুলাই সনদের কি মৃত্যু ঘটলো বা অপমৃত্যু ঘটলো, মানে কি হতে যাচ্ছে বা কি ঘটবে, এবং সরকার এখন 2-1 দিনের মধ্যে আদেশ দিবে বা সিদ্ধান্ত দিবে কি করবে। আপনি কি আশা করেন যে সরকার আসলে কি করবে? অনেকে বলছেন যে দুই পক্ষকেই খুশি করার একটা চেষ্টা করা হবে, কিন্তু বলে যে জিনিসটা হওয়া উচিত ছিল সেটা তো হয় না। আপনি দেখেন পুরো 11টা সংস্কার কমিটি হয়েছে, 6টা সংস্কার কমিটি, যেগুলি হলো 84টা প্রশ্নের মধ্যে 48টা প্রশ্ন হচ্ছে সংবিধান নিয়ে, তাই না? আপনি আসলে সংবিধান সংস্কার হচ্ছে, জুলাই সনদ বলাটা ঠিক হবে না। এটা জুলাই সনদ হলে আপনি যে স্বাস্থ্য কি করার কথা, নারীদের কি হওয়ার কথা, শ্রমিকদের কি হওয়ার কথা, স্থানীয় সরকার নির্বাচন কি হওয়ার কথা, এই যে আরও 5টা ইয়ে ছিল, সেইগুলিতে ইনক্লুড হতে পারতো। এই সরকারটা কিসের উপর দাঁড়িয়ে আছে? বৈষম্য বিরোধী আন্দোলনের উপর দাঁড়িয়ে আছে। আজকে বাংলাদেশে বেতন বৈষম্য যেরকম, স্পষ্টত এই জায়গাটা তো অ্যাড্রেস করা দরকার ছিল। আপনি একটা ব্যাংকের পিয়ন, গার্ড, আপনার ক্লিনার, তার বেতন হলো 12,000 টাকা, আর তার সিওর বেতন হচ্ছে 12 লক্ষ টাকা। এই যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে তো কোনো কথা বলা হচ্ছে না, কিছু বলে নাই। তো সুতরাং আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসছেন, বাট বৈষম্য সম্পর্কে আপনি একটাও কথা বললেন না, তাহলে তো আপনি তো নিজের অঙ্গীকারের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করছেন। এবং এই সরকার কি করছে? এই সরকারের তো এইটা করার কোনো দরকার ছিল না, যে আপনি একবার জেদাজেদি পর্যায়ে চলে যাওয়া দরকার ছিল না, যে আমি অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমাদের যে 3টা পোর্ট বা আমাদের যে যেটা সেটা আমরা বিদেশিদের কাছে দিয়ে দিব। তো বিদেশিদের কাছে দেওয়াটা আপনার কেন এত দরকার? আপনি বাংলাদেশের সমস্ত সংস্কারগুলি করলেন কাদেরকে দিয়ে? আলী রিয়াদ ছাড়া কি আর কোনো লোক ছিল না? সে একজন দ্বৈত নাগরিক। আমি দ্বৈত নাগরিকত্বকে মানে অপছন্দ করি না, কিন্তু দেশে তো এরকম যোগ্য ব্যক্তি ছিল। আপনি আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করলেন, সেও দ্বৈত নাগরিক। সেও যদি অস্বীকার করে সে দ্বৈত নাগরিক, কিন্তু সে দীর্ঘদিন ধরে বিদেশে আছে। বিডার যে কথা বলেন, বিদেশ থেকে নিয়ে এসে তাকে করছে। বিডার যে সেকেন্ড ম্যান, তাকেও সিঙ্গাপুর থেকে নিয়ে এসে এখানে করছে। তাহলে আমরা যারা লড়াই করলাম, আমরা যারা জীবন দিতে রাজপথে ছিলাম, উই আর নট ক্যাপাবল? রাষ্ট্র পুনর্গঠনে আমরা ক্যাপাবল না? আপনি আমাদের ইগোকে হার্ট করেছেন। ইউনূস সাহেবের প্রতি আমার সবচেয়ে বড় অভিযোগ যে উনি আমাদের ইগোকে হার্ট করেছেন। যারা লড়াই করে স্বৈরাচারকে পতন করতে পারছে, তারা রাষ্ট্র পুনর্গঠনে কি ভূমিকা রাখতে পারতো না? রাষ্ট্র পুনর্গঠনে অবশ্যই ভূমিকা রাখতো। ইউনূস সাহেব যেটা করেছেন, বিদেশ থেকে লোক এনে রাষ্ট্র পুনর্গঠন করতে চেয়েছেন, ফলে ওই পুনর্গঠন প্রক্রিয়ার সাথে মানুষ একটা অ্যালাইনমেন্ট বোধ করেছে, একটা বিচ্ছিন্নতা বোধ করেছে, এলিনেশন বোধ করেছে তারা। সে এলিনেটেড জায়গা থেকে মানুষ কিন্তু এখন আর তার সঙ্গে নাই। তাকে যে ব্র্যান্ড ইউনুস বলেছিল, যে ব্র্যান্ড ইউনুস দিয়ে হলো দেশকে পরিবর্তন করবে, ওই এলিনিয়েশনের জায়গা থেকে মানুষ এখন আর ইউনুস সাহেবের পক্ষে নাই। ইউনুস সাহেব এটা বোঝা উচিত। বুঝে যত দ্রুত তিনি নির্বাচন দিয়ে চলে যেতে পারবেন, ততদিনই তার হচ্ছে হলো সম্মান এবং ইজ্জত রক্ষা হবে, নাহলে সেটা হবে না। উনি বোধহয় নতুন একটা ব্র্যান্ড করেছে, নেপোটিজমের। ওইটা আমি বলতে চাইলাম না, কিন্তু এটা ব্যাপক নেপোটিজম। বলতে হবে আমাদের এই কারণেই যে আপনার নিশ্চয়ই মনে আছে যে আলবার্টো ফুজিমোরি নামে একজন পেরুতে একজন প্রেসিডেন্ট ছিল, জাপানিজ অরিজিন। তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আসলো, ফুজিমোরি পালিয়ে গেল।
কিন্তু ফুজিমোরি হ্যাড দ্য কারেজ অ্যাট এ লেটার স্টেজ, সে পেরুতে ফিরে এসে বিচার ফেস করেছে। তো এই আমাদের যে পলাতক একজনেরও সেই মোরাল কারেজ নাই যে লেটস ফেস ইট। আপনি দেখেন, সো পালিয়ে অনেকেই যায়, আবার তো ফেরত আসে। এখন এই যে যে আপনি বলেন যে প্রফেসর ইউনুস সাহেব যে যে এই যে মোরাল হাই গ্রাউন্ড যে এত নিচে নামিয়ে এনেছে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা উদাহরণ সৃষ্টি করলেন। এবং এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াবার যে একটা সুযোগ আসছিল, সেই সুযোগটা আমরা নষ্ট করেছি। এবং দুর্ভাগ্য হলো যে জাতি গঠন করতে যে ধরনের নেতৃত্ব প্রয়োজন, ওনার ভিতরে হয়তো সেই কোয়ালিটি থাকতে পারত, সেটা উনি পারেননি। আজকে মাহাথির মোহাম্মদ 100 বছর উপরেও অত্যন্ত সচল। তার নিজের দল যখন দুর্নীতিতে লিপ্ত হলো, তার একজন রাজ্জাক নামে একজন যে ওই যে আপনার ফার্দিনান্দ মার্কোসের মতো তার ওয়াইফের অনেকগুলো জুতা পাওয়া গেল। হ্যাঁ, ইমেলদা মার্কোসের যে উনি ওই জুতা কিনতে ইটালি যেত, জুতো কিনতে ওনার ওই আশেপাশে মানে ইটালি যেত এবং রাষ্ট্রীয় ফ্লাইট নিয়ে উনি ইটালি যেত জুতো কিনতে। তো আমাদের এই ধরনের উদাহরণ তো আমাদের সামনে রয়েছে। সেইখানে প্রফেসর ইউনুস তো এইগুলো অজানা থাকার কথা না। উনি যে এই ওনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো, এইটিতেই ব্যর্থতার মূল কারণ যে ইউ কুড নট পিক আপ দ্য রাইট পারসন। কি বলেন উনি? যাদেরকে আমার চিনতাম তাদেরকে আমি নিয়ে আসছি। কেন, এটা কি আপনার মামা বাড়ির আবদার নাকি? আপনার উপরে যে পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে, হাউ ক্যান ইউ প্লে এ ফাউল? মানে এটা তো সুইট উইলের ব্যাপার না। হ্যাঁ, খুশি হইলে আর আপনি বিদেশে চলে গেলেন এই জুতো কেনার নামে বা এই নর্মাল মিটিংয়ের নামে। এইটা এক ধরনের বিট্রেয়াল টু দ্য নেশন। আমি জিল্লুর ভাই যেহেতু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, মানে আমি যেহেতু ব্রিটেনে লেখাপড়া করেছি, মানে আমার মনে হয় কি জানেন যে সব কেমন জানি ভেঙে পড়েছে বিচার ব্যবস্থা। তাই আপনার একটা মামলা শুনানি করতে যে এত পেইন হয়, এত কষ্ট হয়, আপনি অনেক কষ্ট করে একটা মামলা একটা রুল নিলেন, ওই রুল যে কবে শুনানি হবে এর কোনো সময় পরিসীমা নাই। শুধু রাষ্ট্রপক্ষ চাইলে একটু দ্রুত হয়। আমাদের বিচারকরা এত কষ্ট করে, এত প্যাশেন্স নিয়ে শোনে যে আমার মনে হয় যে বিচার তো ওইরকম হবে যে সিঙ্গাপুরে একটা এগ্রিমেন্ট নিয়ে যদি ডিসপিউট হয় 6 মাসে সেটা নিষ্পত্তি হয়। আমাদের তো 6 বছর না 12 বছরও নিষ্পত্তি হয় না। তাহলে কি হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল এইখানে অন্তত রিফর্মস হওয়া উচিত ছিল 200 কোর্ট, দরকার পদে 5 বছরের জন্য করেন। আপনার ব্রিটেনে লে ম্যাজিস্ট্রেট আছে, লে ম্যাজিস্ট্রেট। আপনার মাথায় এটা আসলো না কেন? আপনার মাথায় আসলো না কেন যে আমাদের ছেলেরা শিক্ষিত জনগোষ্ঠী 12% আপনার বেকার সমস্যায় ভুগছে? এখানে ইন্ডিয়ার অনেক লোক ছিল, সেগুলো পালিয়ে গেছে। এখন আপনি বাই নাও 50,000-এর বেশি আপনি নিয়োগ দিতে পারতেন, স্পেশালি পুলিশে। গত 15 বছরে পুলিশের সব আওয়ামী লীগের লোকজন আসছে, ছাত্রলীগ যুবলীগ এরা আসছে, এবং এদেরকে দিয়ে আপনি কীভাবে একটা ভালো নির্বাচন করবেন? সো হোয়ার ইজ দ্য ভিশন? কোনো ভিশনই তো নাই, কোনো প্ল্যানও তো নাই। আপনি অন্তত শুরু করে যেতেন। এখন পর্যন্ত দেখছেন যে কোনো নিয়োগ হয়েছে? আপনি 15 বছরের নিয়োগ নিয়ে যেখানে স্বৈরাচারী সেট আপ অলমোস্ট অক্ষুণ্ণ, 90% এখনও অক্ষুণ্ণ, এটা জাস্ট চুপ করে আছে, শুধু ভোল পাল্টাইছে। আমি তো বিএনপি ছিলাম, জামাত ছিলাম, ওই সময় ওটা আওয়ামী লীগ সেজেছিলাম, আসলে তা না। সো একটা ভয়াবহ সিচুয়েশনের দিকে যাচ্ছে, এবং সেই সিচুয়েশনগুলো আমরা যেমনটি দেখছি যে আবার সেই অগ্নিকাণ্ড শুরু হয়ে গেছে। কার জীবন যায়, কার উপরে হামলা হয়। যে স্কুলে আমার বাচ্চারা ক্যান্টনমেন্টের ভিতরে পড়ে, সেখানে শুনছি আমার ওয়াইফ বলতেছিল যে প্রধান শিক্ষকের কাছে চিঠি আসছে টু হ্যাভ এক্সট্রা ভিজিলেন্স, এক্সট্রা নিরাপত্তা ব্যবস্থা। তো যদি ক্যান্টনমেন্টের ভিতরে এটা হয়, তাহলে বাইরে সব জায়গায় গেছে, তার মানে দেয়ার মাইট বি সাম মেসেজ। তো এখন অনেক স্কুল তো মানে অনলাইন ক্লাসে চলে গেছে, অনলাইন ক্লাস আজকে কালকে দুদিনের জন্য। কে কোন বাচ্চা এতিম হবে, কে মারা যাবে, হু নোস। আমরা কি এইগুলোর ভিতরে থাকবো? সামথিং হ্যাজ টু বি ডান আউট অফ দ্য বক্স। জি, সামথিং। মিস্টার আব্দুল কাফি, উনি যেই কথাটা একটা গুরুত্বপূর্ণ কথা তুলেছেন, দেখেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা হচ্ছে তরুণ, ছাত্র, যুবক, নানা ধরনের ছাত্র, নানা ধরনের যুবক। তারা তো এটা আশা করতে পেরেছিল শেখ হাসিনার আমলে যে এই দুর্নীতিযুক্ত নিয়োগ ব্যবস্থা ছিল,
সেটার পরিবর্তন হবে। আমাদের রাষ্ট্র বিভিন্ন সংস্থায় যেই লক্ষ লক্ষ পোস্ট খালি আছে সেগুলি পূরণ হবে। ছাত্ররা মানে যারা লেখাপড়া শেষ করেছে তারা চাকরি পাবে, যারা বেকার আছে তারা কর্মসংস্থান পাবে। বরঞ্চ আপনি বিজিএমই বলছে 258টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তারপরে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ আছে, হ্যাঁ, অনেক গ্রুপের শিল্প প্রতিষ্ঠান বন্ধ আছে। সেগুলিকে রিভাইভ করার জন্য তো কোনো উদ্যোগ আমরা দেখছি না। কিন্তু বড় বড় কোম্পানিগুলিকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক হলো ফাইন্যান্স করছে, কিন্তু শ্রমিকদের কিন্তু কোনো মজুরি যে যারা যে পাওনা সেগুলি মেটানোর জন্য সেই রকম কোনো উদ্যোগ নাই। এবং এই সরকার আমলে প্রথম যে কিলিং হয় সেটা হচ্ছে আশুলিয়াতে 3 জন শ্রমিককে গুলি করে হত্যা করা, জাস্ট খালি তারা হলো বকেয়া মজুরি চাওয়ার অপরাধে। এই যে বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি বলছিলেন, আমি তখন রেসপন্ড করি নাই, এখন একটু রেসপন্ড করতে চাই। মানুষ কিন্তু কেন রাস্তায় নেমে এসেছে? রাস্তায় নেমে এসেছে গত 15 বছর তাদের মধ্যে যে বঞ্চনা, তাদের মধ্যে যে ক্ষোভ, সেইগুলি জন্য রাস্তায় নেমে এসেছে। আমি একটা ভেবেছি, আমি একজন আমাকে বলতেছিল, এটা কোথায় বলছে আমি ঠিক ভুলে গেছি, কিন্তু ওই লোকটা যে বলেছে সে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, যে এত মিছিল মিটিংয়ের তো দরকার নাই। আপনি যে এই সরকার এসে যদি একটা কমিটি করে দিত, খুব গুরুত্বপূর্ণ 4-5 জন লোককে নিয়ে একটা কমিটি, যার যা গ্রিভেন্স আছে ইউ কাম অ্যান্ড টেল, আমরা চেষ্টা করবো সেই গ্রিভেন্সগুলি দূর করার জন্য। এরকম একটা শোনার জন্য একটা কমিটি করে দিতে পারতো। শিক্ষকরা আসতো, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা আসতো, প্রাইমারি শিক্ষকরা আসতো, তারপরে যে ইভেন কি গ্রামীণ ব্যাংকের যে এই গার্ডরা ঢাকা শহরে 2 মাস ধরে হচ্ছিল অনশন এবং ইয়েতে ছিল, তাদের মজুরির জন্য, তাদের এক্সেস টাইম তাদের খাটানো হয়, তার বিরুদ্ধে কথা বলার জন্য। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু সরা হয় নাই। এবং আপনি এনসিপির লোকরা মিছিল নিয়ে গেলে তাদের উপর ঠান্ডা পানি বর্ষণ করা হয়েছে, শিক্ষকরা গেলে তাদের উপর গরম পানি, এবং তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেইটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। এই যে আপনি শুনবেন না, আমার দুঃখটা শুনবেন না, আমি কেন লড়াই করলাম তাহলে? কেন 168 জন টোকাই বা পথশিশু জীবন দিল? কেন 24 জন রিক্সা শ্রমিক জীবন দিল? আপনি আমার কথাটা শুনবেন না। আপনি 24 জন রিক্সা শ্রমিক জীবন দিল, আর আপনি নভেম্বরে এসে বললেন যে 3 দিনের মধ্যে ঢাকা শহর রিক্সা খালি করে দিতে হবে। তো আপনি আমার কষ্টটা শুনবেন না। আমি কেন রিক্সা চালাই? আমার যদি কাজ দিতে পারতেন, আমার যদি ফ্যাক্টরিতে কাজ দিতে পারতেন, তাহলে তো আমি রিক্সা চালাতাম না। সেই কষ্টটা আপনি শুনবেন না। ইউনূস সাহেব কিন্তু সেই কষ্টটা শুনতে চাইলেন না, এবং তার কোনো লোক কষ্ট শুনতে চাইল না। ইভেন কি যারা আহত হয়েছে, 25,000 মানুষ আহত হয়েছে, খুব বাজেভাবে আহত হয়েছে, অনেক লোক আছে চোখ হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, এমনকি কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাদের কথাও তো কিন্তু কেউ শুনে নাই। তারা যে দখল করে ফেললো, তারা যে 17 অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষর মঞ্চে দখল করে ফেললো, সাহসের সাথে দখল করেছে। তারাও জানতো যে গুলি করে মেরেও ফেলতে পারতো, তারপর তারা দখল করেছে। এই যে আপনি যেই উচ্চাক আশা নিয়ে ইউনূস সাহেবকে ক্ষমতায় বসানো হয়েছিল, সেই উচ্চ আশার সামান্যতম বিষয় তিনি পূরণ করতে পারেন নাই। এবং এইটাই ইউনূস সাহেবের সমগ্র জীবনে এটাই একটা হয়ে থাকবে, যে তিনি মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারেন নাই, সেটা রিড করতে পারেন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল হালিল কাফি এবং ব্যারিস্টার সরওয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনার সময়। দর্শক, আমরা নির্বাচন, জুলাই সনদ, নানা বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন মানুষের জীবনের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা। আবারও সেই আতঙ্ক প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষের মধ্যে, যে তার জীবন নিরাপদ কিনা। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, নির্বাচন নিয়ে এটা পাতানো হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা, নানা আলোচনা হতে পারে, কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণ করবার ন্যূনতম সক্ষমতা সরকার বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এখন আর আছে কিনা, বা তার চাইতে বড় কথা মানুষ এগুলোর উপরে আস্থা রাখতে পারছে কিনা। এই যে আস্থার যে সংকট তৈরি হয়েছে, এই সংকট কীভাবে কাটবে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণটা অত্যন্ত জরুরি, কিন্তু আশঙ্কার জায়গা যে সেটা করবার মতো সক্ষমতা এই সরকারের আছে কিনা, এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কতটা আসলে অঙ্গীকারবদ্ধ, সেটাও একটা বড় প্রশ্ন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।